সচিবালয়ে আজও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। 2 দিনে কলম বিরতিতে 25 ক্যাডার, মাঠ পর্যায়ে আন্দোলনে সহকারী শিক্ষকরা। স্কুলে 9টা বাজে আসছি, স্যার ম্যাডামরা ক্লাস লয় না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে মানে এইরকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয়। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার। বিচারের নামে হয়েছিল অবিচার, পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র চলমান, অভিযোগ বিএনপি নেতাদের। বললেন, তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন, প্রত্যাবর্তনে উপযুক্ত সময়ের অপেক্ষা। বিএনপিকে এত প্রেসারের মধ্যেও ভাঙতে পারেন। তার নেতৃত্বে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে পুরো দেশব্যাপী। তারেক রহমানই এই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই আশা করি। আনুমানিক $20 বিলিয়ন পাচার হয়েছে বিগত আমলে, বললেন গভর্নর। ফিরিয়ে আনতে লেগে যেতে পারে 3 থেকে 5 বছর। এবার কুড়িগ্রাম ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে অর্ধশত মানুষকে পুষিন, ভারতকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। জেরুজালেম দিবসকে ঘিরে আবারও উত্তেজনা। আল-আকসা প্রাঙ্গণে বিদ্বেষপূর্ণ স্লোগান দিল কট্টর ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের ধরপাকড়। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আজও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে সচিবালয়ে কর্মবিরতি দিয়ে মিছিল করছেন তারা। তবে নির্দেশনা অনুযায়ী আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, মোতায়েন আছে বিজিবি, সোয়াট, এপিবিএন। গেল কয়েকদিন ধরেই চলছে আন্দোলন। সোমবারও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। এদিকে সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চের ব্যানারে কর্মচারীদের বিক্ষোভের প্রতিবাদ জানানো হয়। আমাদের মূল দাবি কিন্তু এইটাই ছিল যে আওয়ামী দোসরদের শীর্ষ পদ থেকে অপসারণ করতে হবে। তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো এই কালো আইন। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে, বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে সচিবালয় এলাকায় আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ আর কতক্ষণ চলতে পারে, আর এই বিষয়ে তারা সবশেষ কি বলেছে? সোহার, বিক্ষোভটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে মূলত একটি আলটিমেটামের মাধ্যমে। কারণ 2টার দিকে সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে মূলত উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে 7 জন সচিব রয়েছেন এই কমিটিতে। সেই কমিটির সঙ্গে মূলত আন্দোলনকারীদের একটি পক্ষের বা আন্দোলনকারীদের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকটি 2টার দিকে শুরু হওয়ার কথা।
যদিও এখন পর্যন্ত শুরু হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে সেই বৈঠকটি শুরু হবে। তার সেই কারণে মূলত বিক্ষোভ যে কর্মসূচি সকাল 10:30 থেকে চলছিল সেটি শেষ করে দেওয়া হয়েছে। মূলত কর্মকর্তারা তার আগে, বিক্ষোভটি শেষ করার আগে বলেছেন যেহেতু একটি বৈঠক অনুষ্ঠিত হবে, বৈঠকে ডাকা হয়েছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তারা আশা করছেন যে একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং সেই আলোচনার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন তাদের পরবর্তী কর্মসূচি কি। তবে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে কালো আইনটি, এই আইনটিকে তারা কালো আইন বলছেন, কারণ বিনা নোটিশে আসলে কোনো কর্মচারীর চাকরি যাওয়া কালো আইনই বলা যায়, সেই হিসেবেই তারা বলছেন যে এটি কি কালো আইন। এই কালো আইনটি যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আগামীকাল থেকে আবার সকাল থেকে এই আন্দোলনটি এই সচিবালয়ে 10:30 থেকে শুরু হবে এবং এর পাশাপাশি অন্যান্য সারা দেশের যে সরকারি দপ্তরগুলো রয়েছে, সরকারি অফিসগুলো রয়েছে, প্রত্যেকটা অফিসেই কর্মকর্তারা এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। তারা এই আন্দোলনের সঙ্গে, অর্থাৎ সচিবালয়ে যে আন্দোলনটি হচ্ছে সে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছেন যে প্রত্যেকেই যেন এই আইনের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আইনটি বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যান। এবং আজকে যে মূলত বৈঠকটি রয়েছে সেই বৈঠকে যদি সিদ্ধান্ত বিপক্ষে যায় তাহলে মূলত তারা বলছেন যে আগামীকাল থেকে কর্মবিরতির কর্মসূচিও তারা ঘোষণা করতে পারেন। এটি বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত নেবেন। তার আগে আরেকটি তারা অনুরোধ জানিয়েছেন, যেহেতু প্রধানমন্ত্রী জাপান সফরে যাবেন, জাপান সফরের আগে তিনি যেন এই বিষয়টি নিয়ে মূলত একটি সুষ্ঠু সমাধান বা সুরাহা করে যান, সেই অনুরোধটি মূলত প্রধান উপদেষ্টার প্রতি এই কর্মচারীদের পক্ষ থেকে রাখা হয়েছে। সবুজ বিস্তারিত জানাচ্ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের 25 ক্যাডারের কর্মকর্তারা। 2 দিনের কর্মসূচির প্রথম দিনে যশোর সরকারি MM কলেজে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। মানববন্ধন করেন ক্যাম্পাসে। এ সময় শিক্ষকরা বলেন তারা বৈষম্যের শিকার। অবিলম্বে সব ক্যাডার সার্ভিসের মধ্যে সমতা আনার দাবি জানান তারা। খাগড়াছড়ির সরকারি কলেজগুলোতেও সকাল থেকে 3 ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এছাড়া আরও কয়েকটি সরকারি দপ্তরে এই কর্মসূচি পালিত হয়। তবে জরুরি সেবার আওতায় থাকা স্বাস্থ্য বিভাগে এই কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 25 ক্যাডারের অনেক কর্মকর্তার প্রতি এই বৈষম্যমূলক আচরণ করাতে আমরা এই বিভাগীয় মামলা এবং সাময়িক বরখাস্ত আমরা প্রত্যাহারের জন্য আমরা 2 দিন ব্যাপী কর্মবিরতি ঘোষণা করেছি। প্রশাসন ক্যাডার এই ধরনের অন্যায় করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। ক্যাডারের কোনো বৈষম্য থাকবে না। যে 26টা ক্যাডার আছে প্রত্যেকটা ক্যাডারই তার মান মর্যাদা নিয়ে তাদের নিজস্ব কর্মপরিধি নিয়ে তারা কাজ করবে। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পাঠদান বন্ধ, কোথাও আবার ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রাজবাড়ী, ভোলা, লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা। বিদ্যালয়ে এসে ফিরে যায় অনেক ছাত্রছাত্রী। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে বরিশাল, রংপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি কর্মসূচি পালিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। কিছু জেলা ঘুরে দেখা গেছে কোথাও ক্লাস বন্ধ, আবার কোথাও পাঠদান চলছে। 3 দফা দাবিতে গত 5 মে থেকে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়। স্কুলে 9টা বাজে আসছি, স্যার ম্যাডামরা ক্লাস লয় না, আমরা বসে রয়েছি। এই কর্মবিরতির ফলে শিশুদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ন্যায্যতা দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে 1 ঘন্টা কর্মবিরতি পালন করেছি, তারপরে 2 ঘন্টা, তারপরে অর্ধ দিবস, গতকাল থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি আছি। নিয়মিত ক্লাস হচ্ছে, গতকালকেও ক্লাস হয়েছে, আজকেও ক্লাস হচ্ছে। আমরা জানি না এখানে কোনো ধর্মঘট চলতেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে এইরকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয়। কিন্তু তাই বলে আবার বাচ্চাদের ক্ষতি করে কর্মবিরতি, এটারও আবার পক্ষে না আমি। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম।
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ সকালে এই রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে মৃত্যুদণ্ড বহাল রেখেছিল আগের আপিল বিভাগ। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেট ইনজাস্টিসের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন আজহারের আইনজীবী। আর ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন, এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত বিএনপির 6 নেতার ফাঁসি কার্যকর হয়েছে আগেই। জামায়াত নেতা এটিএম আজহারও মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় 13 বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে এই মামলার আগের বিচার কার্যক্রম। মঙ্গলবার এটিএম আজহারের আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ এই জামায়াত নেতাকে খালাস দেন মৃত্যুদণ্ড থেকে। আপিল বিভাগের 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করেই আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আগের আপিল বিভাগ। বিচারের নামে হয়েছিল অবিচার। আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় যে সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সরকার, তার অবসান ঘটল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। এ রায়ের বিরোধিতা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও। একজন প্রসিকিউটর বলেছেন, আজহারের খালাসের রায়ে জুলাই আগস্টের গণহত্যার বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বিচার। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে, সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এটিএম আজহারকে। 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন সুবিচারের অপেক্ষায় থাকার পর সেটা পেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে জামায়াত নেতাদের এতদিন জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের রায়ের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে নামছে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এদিকে এটিএম আজহারুল ইসলামের আলোচিত এর রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ওই পোস্টে তিনি বলেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়। আসিফ নজরুল বলেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। তারেক রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র আছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আছে নিরাপত্তাহীনতাও। উপযুক্ত পরিবেশ তৈরি হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। শীর্ষ নেতাদের আশা, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তিনি। আর কেন্দ্র ও তৃণমূলের নেতাকর্মীদের অপেক্ষা দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বাকিটা। অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা
যৌক্তিক নয়। চেয়ারপারসন খালেদা জিয়া 2018 সালে কারাবন্দী হবার পর থেকেই বিএনপির সম্পূর্ণ নেতৃত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যুক্তরাজ্য থেকেই কেন্দ্র আর তৃণমূলের মূল সমন্বয়কের দায়িত্ব নেন তিনি। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে বিএনপির সংস্কার ভাবনা থেকে শুরু করে 5 আগস্ট পূর্ববর্তী আর পরবর্তী ভূমিকাও নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই সর্বস্তরে জিজ্ঞাসা কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো চায় বটে, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ চায় জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক। কারণ উনি আমাদের নেতাকর্মীদের পালস বোঝে, এদেশের মানুষের পালস বোঝে, এবং আমরাও চাই প্রিয় নেতা দ্রুত দেশে ফিরে আসুক এবং আমাদের অভিভাবক, কারণ আমরা কাছে পেলে আমরা নিজেরাও আনন্দিত হব। দলের নীতি নির্ধারকরা বলছেন দূরে থেকেও সাংগঠনিকভাবে কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান অনেক বেশি উপস্থিত, কিন্তু তার দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। বিএনপিকে এত প্রেশারের মধ্যেও ভাঙতে পারেনি। তার নেতৃত্বে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে পুরো দেশব্যাপী, মানে যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন, এবং সেই পরিবেশও আমরা চেষ্টা করছি দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হওয়ার প্রয়োজন আছে। অনেকেই তো নিরাপত্তাহীনতায় ভুগছে এখন, আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, আমরা ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা ইনসিকিউর ফিল করতেছে, তারপরে আপনার বিভিন্নভাবে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, কারণ তারা সামনে কিছু দেখতে পাচ্ছে না। তো দলের এই সিনিয়র নেতার মতে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নানা রকম অসুবিধার কারণে তাকে ঘিরে নানা রকম ষড়যন্ত্র রচিত হয়, সুতরাং তিনি হয়তো অবশ্য নির্বাচনে তফসিল ঘোষণা হলে তিনি আসবেন বলে আমি মনে করি, এবং এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি। জনাব তারেক রহমানই এই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই আশা করি, এবং তার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। আইনজীবীরা জানান তারেক রহমানের দেশে ফেরায় মামলা কোনো বাধা নয়। ইতোমধ্যেই সাজাপ্রাপ্ত প্রায় সকল মামলাতেই জামিন মিলেছে তার। এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা। দীর্ঘ প্রায় 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 1000টা সংস্কার করেও কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ভিন্নমত হবে, কিন্তু ভিন্নমত হলেও অন্য মত থেকে আমি সম্মান করতে তো অসুবিধা নেই, অন্য মতের প্রতি সহনশীল হতে তো আমার কোনো অসুবিধা নেই। এই কালচারটা, এই সংস্কৃতিটা আমাদেরকে চালু রাখতে হবে। 1000 সংস্কার করে বাংলাদেশের কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারে পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। বিগত সরকারের আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের সম্পদ জব্দ করা হয়েছে। গভর্নর বলেন, পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। এখন আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধিবিধান সংশোধন করবে সরকার। ক্ষমতা বাড়ানো হবে টাস্ক ফোর্সের। আহসান এইচ মনসুর আরও জানান, এ পর্যন্ত কোনো বিজনেস অ্যাকাউন্ট জব্দ হয়নি। ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। জব্দ হয়েছে ব্যক্তিগত হিসাব। গভর্নর বলেন, কিছু ব্যাংক হয়তো মার্জার করতে হবে, অবসায়নও করা লাগতে পারে। এটি সহজ নয়, এর জন্য অনেক অর্থের প্রয়োজন। প্রথমে ইসলামী ব্যাংকগুলো মার্জার করে সরকারের আওতায় আনা হবে। এতে আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসেট ফ্রিজে যাওয়া এবং ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করে কিছু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা। 2026 সালে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব হবে না, বরং মার্চ থেকে জুনে বাড়বে এই সূচক।
অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এমন অভিমত তুলে ধরেছে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত মূল্যস্ফীতির চাপ বাড়াবে। ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছে সিপিডি। বলছে, ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা আনা প্রয়োজন। পাশাপাশি গ্রাহকের ঋণের সীমা যেন লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেওয়া হয়। সিপিডি বলছে, দুর্বল রাজস্ব ব্যবস্থায় কমছে অভ্যন্তরীণ আয়। জুলাই থেকে জানুয়ারির সময়ে রাজস্ব আদায় প্রবৃদ্ধি 5.3%। গেল অর্থ বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল 13%। লক্ষ্য অর্জনে আগামী মাসে আদায় করতে হবে 1,05,000 কোটি টাকা। সিপিডি বলছে, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এবং স্থলবন্দর দিয়ে ভারতের বিধিনিষেধ আরোপ বাংলাদেশের রপ্তানি খাতে চাপ তৈরি করেছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ প্রয়োজন। সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান 5% বিশেষ প্রণোদনা বাতিল, সেটা বাতিল করে ডিয়ারনেস অ্যালাউন্স এটা চালুর পরিকল্পনা করা হয়েছে, যেটার জন্য অতিরিক্ত 7,000 কোটি টাকা ব্যয় হবে। তো এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের কাছে একটি প্রশ্ন যে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ করবে। মোবাইল ব্যাংকিং ঘুষ লেনদেনের জনপ্রিয় মাধ্যম বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে মোবাইলে আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এছাড়াও অভিযোগ করেন, মোবাইল আর্থিক সেবায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের আর্থিক সেবা মূল্যের সর্বোচ্চ। এক্ষেত্রে পাশের দেশ ভারতে কোনো সেবা মূল্য নেওয়া হয় না। এই অবস্থায় উন্নতির জন্য 13 দফা সুপারিশ করেছে সংস্থাটি। মোবাইল ব্যাংকিং খাতের জন্য স্বতন্ত্র আইন তৈরির প্রতি জোর প্রদান করা হয় সুপারিশে। সমন্বিত তথ্য ভান্ডার তৈরি, হটলাইন নম্বরকে টোল ফ্রি করা সহ বিভিন্ন দফা যুক্ত করা হয় সুপারিশমালায়। এছাড়াও ঘুষ লেনদেন বন্ধে আয়কর রিটার্নে মোবাইল ব্যাংকিং নাম্বার দেওয়ার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আয়করের যে বাধ্যতামূলকভাবে সাবমিট করার কথা রিটার্নের অংশ হিসেবে, সেটাকে অন্তর্ভুক্ত করা হলে এই ক্ষেত্রে কর ফাঁকির যে বিষয়টা এবং ঘুষ লেনদেনের বিষয়টা কিন্তু তখন চিহ্নিত করা যাবে। ঘুষ লেনদেনটাতে হচ্ছে যে যেটা বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন। কুড়িগ্রাম ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফের পুশিনের ঘটনা ঘটেছে। অর্ধশত মানুষকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। বিজিবি জানায়, বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ভোরের দিকে 14 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। বর্তমানে 14 নারী পুরুষ সীমান্তের শূন্যরেখা অবস্থান করছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা ভারতের নাগরিক, তবে বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি। পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি বলেও জানায় বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে স্থানীয়রা জানায়, পুশিন চেষ্টার সময় কয়েক রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যদিও বিজিবি জানিয়েছে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি, তবে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে 23 থেকে 24 জনকে পুশিন করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো, হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পে তো নামার লো এলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লো এলো। ভোর রাত 4 ঘটিকার সময় ভারত থেকে, ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা, 5 জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। কুশখালী সীমান্ত দিয়ে ভোরে 23 জনকে পুশিন করে বিএসএফ। তাদের 33 বিজিবির সদর দপ্তরে নেওয়া হয়েছে। সাতক্ষীরা 33 বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাল মাসুম জানিয়েছেন, কুশখালীর সীমান্ত দিয়ে ঠেলে দেয়া 23 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাচাই করা হচ্ছে নাম পরিচয়। এদিকে মেহেরপুরের মুজিবনগরে ভোরের দিকে নারী ও শিশুসহ 30 জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবি সদস্যরা। তাদের অধিকাংশেরই বাড়ি কুড়িগ্রামে বলে জানানো হয়েছে। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের 14তম ডেপুটি জেলার ও নারী কারীরক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো
ঘাটতি নেই, সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। অনুষ্ঠানে কারারক্ষীদের বুনিয়াদী কোর্সের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান এবং সততার সাথে কাজ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান। 7 বছরের সাজার বিরুদ্ধে আপিল করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে খালাস পেলেন এই সিনিয়র সাংবাদিক। খালাসের পর প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিক রেহমান। বলেন, এই রায়ে বিচার বিভাগ স্বাধীন, সেটা প্রমাণিত হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার হওয়ার পর 2016 সালে 5 মাস কারাগারে থাকতে হয়েছিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে। জামিনে মুক্তি পাওয়ার পর 2018 সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 6 বছরের প্রবাস জীবন থেকে 18 আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি। মঙ্গলবার সকালে রায় শুনতে আদালতে হাজির হন শফিক রেহমান। রায় শুনে আদালত থেকে বের হয়ে আইনজীবী সাংবাদিকদের লাল গোলাপের শুভেচ্ছা জানান তিনি। আমি ভালোবাসার প্রবর্তক, আমি হিংসা চাই না, আমি এদেশে অহিংসা চাই। সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমি অজস্র চুমু জানাচ্ছি। সুদীর্ঘ 9 বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। তার আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান আইনজীবীরা। এই মামলা তদন্তে এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি। এই মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত 10 ফেব্রুয়ারি খালাস পেয়েছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন পবিত্র ঈদ উল আজহায় যাত্রাপথে ভোগান্তি কমিয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি আগে বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। বলেন, সরকার আগামী 5 থেকে 14 জুন পর্যন্ত 10 দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের আগে ছুটি কম থাকায় ঢাকা থেকে একদিনে 1.5 কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানো অসম্ভব। এতে ভয়াবহ যানজট, ভাড়া নৈরাজ্য ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে। তিনি আরো বলেন, গত ঈদ উল ফিতরে 4 দিনের ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পেরেছিল, ফলে ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। দুর্ঘটনা ও প্রাণহানিও কমেছিল আগের তুলনায়। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন ঈদে 3 ও 4 জুন 2 দিন ছুটি ঘোষণা করার আহ্বান জানান তিনি। সংগঠনটির পর্যবেক্ষণ, এবার ঈদে প্রায় 1,40,00,000 মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এবারের ঈদে লম্বা ছুটি বিন্যাস করে ঈদের আগে 3 এবং 4 জুন 2 দিন ছুটি নিশ্চিত করা গেলে সড়কে দুর্ঘটনা, প্রাণহানি এবং মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো সক্ষম হবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে মোট 1,40,00,000 থেকে প্রায় 1.5 কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারেন। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবিতে আন্দোলন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। টানা 1 সপ্তাহ ধরে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। 80টির অধিক পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ করেন,
ন্যায্য দাবি আদায়ের সোচ্চার হওয়ায় অনেক কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিলের দাবি জানান তারা। আমার চাকরির বয়স যেমন 19 বছর, আমি এই 19 বছর আমি চুক্তিভিত্তিতে আমি চাকরি করতেছি। আমার এখন দাবি হচ্ছে আমি নিয়মিত হওয়ার। অনভিজ্ঞ, অদক্ষ এবং স্বৈরাচারী চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছি। কেউ নিয়মিত আছে আর কেউ চুক্তি আছে, তা এক অফিসে দুর্নীতি থাকবে কেন? নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, অতিরিক্ত কাজ করতে হয়। আমরা এই সমস্ত প্রতিবাদ যখন করতে যাই তখনই আমাদেরকে চাকরিচ্যুত বা চাকরির হুমকি দেওয়া হয়। আত্মীয় স্বজন মারা গেলে আমি জানাতে শরীর হতে পারবো কিনা এই কথা বলার কারণে আমার চাকরিচ্যুত করছে। মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল 10টার দিকে ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মিরপুর বিভাগের সহকারী উপপুলিশ কমিশনার সহ অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। কারা জড়িত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যাকে হামলা করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে সে নিরাপদ আছে বলেও জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করছি, আমরা সিসিটিভির ফুটেজ কালেক্ট করে আমরা ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছেন আমরা তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করছি। আমরা অনেকেই শনাক্তের বিষয় না, আমরা বিষয়টা খতিয়ে দেখছি এবং কারা এটার সাথে ইনভলভ সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা এখনো পুরোপুরি ওই জিনিসটা আমরা এখনো মানে ওনার দাবি, ভিকটিমের দাবি যে 22 লক্ষ টাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেয়া স্টপ ওয়ার্ক অর্ডার বিশ্বব্যাপী USAIDর সকল প্রকল্পে কার্যকর হওয়ার ফলে চাকরি হারিয়েছেন প্রায় 50,000 উন্নয়ন কর্মী। এসব তথ্য জানিয়েছে বেকার উন্নয়ন কর্মীদের সংগঠন অ্যাসোসিয়েশন ফর আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস অডিপ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা জানান, 2025 সালের 20 জানুয়ারি ট্রাম্প প্রশাসনের নির্দেশনার পরপরই বাংলাদেশে USAIDর 59টি প্রকল্পের মধ্যে 55টি বন্ধ হয়ে যায়। বন্ধ হয় প্রায় 840 মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন সহায়তা। ক্ষতিগ্রস্তরা বলছেন, এই সংকট শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় অর্থনীতিতেও আঘাত হেরেছে। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে ও উন্নয়ন কর্মীদের সাথে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন অডিপের নেতারা। জেরুজালেম দিবসকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে অঞ্চলটিতে। ফিলিস্তিনি শহরটিতে দখলদারিত্ব প্রতিষ্ঠার 58তম বার্ষিকীতে সোমবার পবিত্র আল-আকসা প্রাঙ্গণে নামে কট্টরপন্থী ইসরায়েলিদের ঢল। ওল্ড সিটির পথে পথে বিদ্বেষমূলক স্লোগান দেয় উগ্রবাদী ইহুদিরা। সংঘাত হয় ফিলিস্তিনিদের সাথে। ধরপাকড় চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পবিত্র জেরুজালেমে উগ্রবাদী ইসরায়েলিদের দখলদারিত্বের উদযাপন। ওল্ড সিটির পথে পথে পতাকা হাতে মিছিল, ফিলিস্তিনিদের প্রতি ঘৃণার বাণী তাদের মুখে। শহরের বাইরে থেকেও বাস ভর্তি করে জড়ো হয় নানা বয়সের ইহুদিরা। ডেথ টু আরব, পুড়ে যাক আরবদের গ্রাম, এমন সব বিদ্বেষমূলক স্লোগান তাদের কণ্ঠে। মুসলিম অধ্যুষিত বহু এলাকা পেরিয়ে আল-আকসা প্রাঙ্গণে জড়ো হয় ইহুদিরা। যোগ দেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গাভির সহ আরও অনেক রাজনীতিবিদ। টেম্পল মাউন্টে ইসরায়েলের বিজয়ের প্রার্থনার কথা জানান কট্টরপন্থী নেতা। টেম্পল মাউন্টে ইহুদিদের ঢল নেমেছে, কি সুন্দর দৃশ্য। এখানে প্রার্থনা সম্ভব। জিম্মিদের নিরাপত্তার জন্য প্রার্থনায় এখানে এসেছি। তারা নিরাপদে দেশে ফিরবে, যুদ্ধে জয় হবে। বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে মিছিলে অংশগ্রহণকারীরা। এছাড়াও নানা রকম উস্কানিমূলক আচরণ করে তারা। আল আকসা প্রাঙ্গণে উগ্রবাদীদের সাথে সংঘাত হয় ফিলিস্তিনিদের। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পূর্ব প্রস্তুতি ছিল নিরাপত্তা বাহিনীর। সংঘাত সহিংসতা উস্কানি ঠেকাতে আটক করা হয় অনেককে। দিনটি উপলক্ষে পূর্ব জেরুজালেমে বিশেষ বৈঠক হয় ইসরায়েলি মন্ত্রিসভার। বক্তব্যে জেরুজালেমকে নিয়ে উদ্ধত মন্তব্য করেন নেতানিয়াহু। আমরা কখনো জেরুজালেমকে ভুলতে পারি না। আমাদের আত্মা, জাতির হৃৎপিণ্ড এখানে। শরীর থেকে হৃৎপিণ্ড সরিয়ে নিলে জীবনের অস্তিত্ব থাকবে না। তাই আমাদের কাছ থেকে জেরুজালেমকে ছিনিয়ে নিতে দেব না কাউকে। আমাদের চিরন্তন রাজধানী। 58 বছর আগে যা পুনর্মিলিত হয়, আর কখনো বিভক্ত হবে না।
1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জেরুজালেম দখল করে ইসরায়েল। সেখানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অবৈধ বসতি স্থাপন করে চলেছে তারা। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থানটিকে রাজধানী বিবেচনা করেই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।